আগামী 2 দিন এই রকম আবহাওয়া চলতে থাকবে। খুব জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোতে না করছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় মাছ ধরা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী গ্রামগুলির মানুষকে দূরে একটি ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই, তুই ঘর যাবে কি করে বলতো? কাল রাত থেকে এই দুর্যোগ শুরু হয়েছে। তুই শালা চিন্তায় ফেলে দিলি আমায়। চিন্তা করছিস কেন? দেখবি কাল সকালে তোকে ফোন করে বলবো ঠিক ঘরে পৌঁছে গেছি। আমি যদি ছুটিটা পেতাম তাহলে তোর সাথে চলে যেতাম, কিন্তু শালারা তোকেই ছুটি দিচ্ছিল না, আমাকে থোড়ি যেতে দিত। আমি একাই চলে যেতে পারবো রে, আর যাওয়াটা অনেক জরুরি। খবরটা শুনলি ঠিক করে? নদী পার হওয়ার জন্য খেয়া পাবি তো? তুই গেলে কি খেয়া পেয়ে যেতাম? কিন্তু বিপদটা তো একা পার করতে হতো না, সাথে কেউ থাকলে ভয়টা অনেক কম লাগে, বুঝলি? এত তো দেরি হলো, আর 2 দিন পর গেলে কি হতো ভাই? আজ প্রায় গোটা একটা মাস পেরিয়ে গেল। মা বিছানায় শোয়া, না ঠিক করে খাবার খাচ্ছে, না ঠিক করে ঘুমাতে পারছে। বাবার বয়স হয়েছে, একা আর পেরে উঠছে না। আমি আজ যাব কাল যাব করে একটা মাস কাটিয়ে দিলাম, ছুটিই পাচ্ছি না। চাকরি গেলে যাক, আজ আমি যাবই, যা হবে হোক। খেয়া না পেলে কি করবি ভাই? দেখছি কি করি। তোর ঘরের দিকেও যাব খবর নিতে। আমার ঘরে সব ঠিক আছে, তুই কাকিমাকে সুস্থ করে তোল আগে। দেখি দাদা টিকিটটা। একটা ঝড়খালি দেবেন। কত? 80 টাকা। ভায়া, কটা নাগাদ পৌঁছাবে বলতে পারো? মশাই, আজ বাস পেয়েছেন এটাই অনেক। রাস্তার অবস্থা খুব খারাপ, ঠিক করে কিছু বলা যাবে না। প্রায় একরকম হতাশ হয়ে জানলার বাইরে চোখ রাখলো শম্ভু। বাস চলছে আপন গতিতে, ঝড় বৃষ্টির কারণে একটু ধীরেই চলছে। বাবার শেষ কথাটা মনে পড়তে শম্ভুর বুকের ভেতরটা কেমন যেন ডুকরে কেঁদে উঠল। এর বেশি দেরি হলে সারা জীবন কিন্তু একটা আফসোস থেকে যাবে। আর এই কথাতেই শম্ভুর টনক নড়ে ওঠে, ধৈর্যের বাঁধ ভাঙে। সে ঠিক করে চাকরি না থাকলে না থাকবে, তাকে আজকে ঘরে ফিরতেই হবে। বিগত 1 মাস ধরে মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে। প্রথমে সপ্তাহখানেক বাবা শম্ভুকে বাড়ি যেতে বলেনি। যখন পরিস্থিতি ওনার হাতের বাইরে হয়ে গেছে, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত ঘরে যাওয়ার কথা বলেই চলেছে। কিন্তু শম্ভু একটা বেসরকারি সংস্থায় চাকরি করে, যেখানে ছুটি পাওয়া প্রায় ভগবানের দেখা পাওয়ার সমান। আজ না হোক 2 দিন পরে করতে করতে বিগত 1 মাস কেটে গেল, কিন্তু ছুটি কোনোভাবেই মঞ্জুর হলো না। শেষে যখন বাবা ফোন করে এই ধরনের কথা শোনালো, তখন শম্ভু একরকম ঠিক করলো যে আজ ঘরে যেতেই হবে। একেই মালিকের চোখ রাঙানি, তার উপর হঠাৎ করে কাল রাত থেকে নিম্নচাপের ফলে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি। ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে, আর তার সাথে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হাওয়া মাঝে মধ্যে থেমে গেলেও বৃষ্টি থামার নাম করছে না। শম্ভুর বাসা সুন্দরবনের কাছে, ঝড়খালি হয়ে যেতে হয়। বিরাট মাতলা নদী পার করে ছোট্ট একটা গ্রামে শম্ভুর বাড়ি। ঝড়খালি না হয় পৌঁছে যাওয়াই যাবে, কিন্তু মাতলা নদী কি করে পার করবে? ঝড় বাদলে মনে হয় পার হওয়ার জন্য কোনো নৌকা থাকবে না, আর না থাকাটাই স্বাভাবিক। শম্ভুর বুকটা ছ্যাদ করে উঠল। যদি নৌকা না পায় তাহলে সে কি করবে? যদি থাকতেই হয় তাহলে সে কোথায় থাকবে?
কাছাকাছি তো কোনো হোটেল বা কারোর বাসা নেই। কার কাছে সাহায্য চাইবে? ঝড়কে উপেক্ষা করে সারা রাস্তা ধীরে ধীরে চলে শেষে বাসটা ঝড়খালিতে এসে পৌঁছালো রাত 10টা নাগাদ। বাসের গুটি কয়েক লোক হুড়মুড় করে বাস থেকে নেমে যে যার গন্তব্যে হারিয়ে গেল। সারা রাস্তা জল কাদায় ভর্তি। শম্ভু আর দেরি না করে খেয়া ঘাটের দিকে হাঁটা লাগালো। খেয়া ঘাটের কাছে পৌঁছে দেখল, এ কি, এখানে তো কেউ নেই। জনমানবহীন খেয়া ঘাটে শম্ভু একমাত্র একা দাঁড়িয়ে আছে। দূরে একটা চালাঘর ঝড়ের দাপটে অর্ধেক হয়ে গেছে। শম্ভু সেটার তলায় গিয়ে কোনো রকম দাঁড়ালো। বৃষ্টি অনেকটা কমে এসেছে, ঝড় প্রায় নেই বললেই চলে। কিন্তু মাতলা নদীর রূপ দেখলে যে কারোর বুক ভয়ে কেঁপে উঠবে। এইভাবে ফুলে ফেঁপে উঠতে মাতলা নদীকে শম্ভু কখনো দেখেনি। সে কিভাবে ঘরে পৌঁছাবে এই কথাটা ভেবে শম্ভুর চোখে জল এলো। আর তার সাথে বাবার সেই শেষ কথাটা বারবার করে মনে পড়ছে। দূরে বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে বজ্রের রেখা দেখতে পেল শম্ভু, আর সেই সঙ্গে বিকট শব্দ। কোথা থেকে যেন একটা লুকোনো ঝোড়ো হাওয়া এসে জল সমেত শম্ভুর গায়ে আছড়ে পড়ল। শম্ভুর জামা কাপড় কিছুটা ভিজে গেল, সেই সঙ্গে শুরু হলো বৃষ্টি। এ যেন বৃষ্টি নয়, শম্ভুর বুকের চাপা কান্না। এটাই হয়তো ভবিতব্য। মনে মনে শম্ভু বলল, মা, আমায় ক্ষমা করে দিও, কিন্তু প্রাণ থাকতে আমি যেভাবে হোক ঘরে পৌঁছাবো। অন্তত শেষ চেষ্টাটুকু তো করবই। তুমি কে বাবা? এই ঝড়ের রাতে এখানে কি করছো? শম্ভু চমকে গিয়ে পেছনে তাকালো। দেখল তার বাবার বয়সী একজন বয়স্ক লোক, পরনে জামা কাপড় নোংরা। হয়তো এখানকার কোনো মাঝি মনে হয়। শম্ভু বুকে একটু বল পেল। সে বলল, আগে আমি নদী পেরোবো, ওপারে আমার বাড়ি। কি বলছো কি বাবা? এই ঝড়ের রাতে তুমি নদী কি করে পেরোবে? কে তোমায় নিয়ে যাবে? এখন নদীতে নামা মানে সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করা। কোনো সুস্থ লোক এ কথা ভাববে না। তুমি কি পাগল? শম্ভুর মুখটা ছোট হয়ে গেল। মাথা নিচু করে চিন্তায় পড়ে গেল সে। বুড়ো বলে উঠল, যাওয়াটা কি খুব জরুরি বাবা? আজকের রাতটা আমার ঘরে কোনো রকম কাটিয়ে দাও। কালকে আবহাওয়া পরিষ্কার হলে যদি খেয়া পাওয়া যায় তাহলে নয় রওনা দিও। আমার যাওয়াটা খুব জরুরি কাকু। মা খুব অসুস্থ। কলকাতায় চাকরি করি, ছুটি পাচ্ছিলাম না। আজকে আর না গেলে নয়। কিন্তু এই দুর্যোগের রাতে কে তোমায় নদী পার করে দেবে? এই সময় এমনিতে কেউ থাকে না, তার উপরে এই আবহাওয়া। আজ বাড়ি ফিরতে একটু দেরি হচ্ছিল, তাই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। না হলে তুমি তো আমার দেখা পেতে না। আমার মনে হয় তোমার আজ এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। ধন্যবাদ কাকু আমার কথা ভাবার জন্য, কিন্তু আমি ঠিক আছি। দেখি কি করা যায়। ঠিক আছে, যা তোমার ইচ্ছে। আমি রওনা দিলাম ঘরের পানে। বুড়ো লোকটা চালা ঘরের পেছনের অন্ধকারে হারিয়ে গেল। বৃষ্টির দাপট আরো বেড়ে উঠল। প্রবল ঝোড়ো হাওয়া এসে অর্ধেক চালাঘরটাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে। শম্ভু চালাঘরের ভেতরে কিছুটা ঢুকে দাঁড়ালো। বাস থেকে নেমেছে প্রায় 1 ঘন্টা তো হয়েই গেছে। শুধু দাঁড়িয়ে থাকলে কিছুই হবে না।
কোনো রকম একটা নৌকা পেলে ভালোই হতো। সে একাই পাড়ি দিত জীবনের ঝুঁকি নিয়ে। ভরা বৃষ্টিতে মাতলা নদীর জল যেন ফুলে ফেপে উঠেছে। বিদ্যুৎ চমকের আলোয় নদীর দিকে তাকিয়ে একটা নৌকা চোখে পড়ল। শম্ভুর চোখটা দপ করে জ্বলে উঠল। এতক্ষণ তো চোখে পড়েনি। কপালটা তার মানে অতটাও খারাপ না। একটা চেষ্টা করে দেখা যেতে পারে। ছোটবেলা টুকটাক নৌকাও চালিয়েছে শম্ভু। নদীর পাড়ে গিয়ে চোখ বন্ধ করে জলে ঝাঁপ দিল। নৌকাটা পাড়ের সামনেই ছিল। কাছে পেতে খুব একটা কসরত করতে হলো না। শম্ভু প্রথমে নৌকায় উঠে হাঁফ ছেড়ে নিঃশ্বাস নিল। তারপর লক্ষ্য করল নৌকায় সে একা নয়। সম্পূর্ণ ভেজা অবস্থায় উল্টো দিকে পড়ে আছে একটা নিথর দেহ। প্রথমে সাংঘাতিক ভয় পেয়ে গেল শম্ভু। তারপর ধীরে ধীরে সাহস সঞ্চয় করে দেহটাকে সোজা করে শুইয়ে দিল। দেখল আগন্তুক এখনো বেঁচে আছে। এও কি আমার মতন মৃত্যুকে উপেক্ষা করে নিজের কোনো প্রয়োজনীয় কাজে বেরিয়েছিল? আহারে, এই দুর্যোগের রাতে কোনো রকম প্রাণে বেঁচে গেছে। লোকটার কথা ভেবে শম্ভুর চোখে জল আসছিল। হঠাৎ সেই সময় আগন্তুক কেশে উঠল। তুমি কে বাবু? এই দুর্যোগের রাতে তুমি কি আমার প্রাণ বাঁচালে? কিন্তু কিভাবেই বা করলে, জীবনের ঝুঁকি নিয়ে? আমার নাম শম্ভু। আমি নৌকার খোঁজে 2 ঘন্টা ধরে ওই দূরের চালা ঘরের নিচে দাঁড়িয়ে আছি। আমাকে যে বাড়ি যেতেই হবে, না হলে খুব দেরি হয়ে যাবে। আর কখনো দেখতে পাবো না। মা যে আমার খুব অসুস্থ। ও, এই কারণেই বুঝি জীবনের ঝুঁকি নিয়ে শেষে কিনা আমার নৌকায়। কিন্তু এই দুর্যোগের রাতে তুমি তো কোনো নৌকা পেতে না বাবু। ভাগ্যিস আমি এই পথে এসেছিলাম। ভাগ্যিস আমি আপনাকে প্রাণে বাঁচিয়েছিলাম। তা ঠিক, তা ঠিক। আপনি না থাকলে হয়তো আমি কোথায় ভেসে চলে যেতাম। তা যাবেন কাকু, যাবেন? আমাকে নিয়ে একটু ওই পারে নিয়ে যাবেন। আমাকে আজ রাতের মধ্যে বাড়ি যেতেই হবে। তা না হলে যে বড্ড দেরি হয়ে যাবে। বাবু, আপনি কি জানেন এখন ওই পারে যাওয়া মানে সাক্ষাৎ যমদেবকে ইশারা করা? দেখুন, আপনি মাঝি, এই ঝড় আর এই নদীকে আমার থেকে অনেক ভালো বোঝেন। যদি দেখেন কোনো বিপদ, আপনি নিজের প্রাণ বাঁচাবেন। আমার কথা ছেড়ে দিন। কিন্তু যদি কোনো মতে ওই পারে যেতে পারি, তাহলে আমি আমার মাকে দেখা দিতে পারবো। বিশ্বাস করবেন না, 1 মাস ধরে চেষ্টা করছি বাড়ি যাওয়ার, কিন্তু অফিস থেকে কোনোভাবেই ছুটি পাচ্ছিলাম না। শেষে রীতিমতো মালিককে তোয়াক্কা করে এখানে চলে এসেছি। চাকরি গেলে যাক যাক যাক, মায়ের দেখা তো পাবো। আগন্তুক মাঝি একটা মায়ার দৃষ্টিতে শম্ভুর দিকে তাকালেন। চলো বাবু, চলো। আজ যাই হয়ে যাক, এ বান্দা তোমাকে ওই পারে পৌঁছে দেবেই। শম্ভুর মন আনন্দে নেচে উঠল। বুকের মাঝে কোনো একটা জায়গায় একটা আশার ক্ষীণ আলো দেখতে পেল। প্রথম থেকেই এই লোকটাকে দেখে শম্ভুর মনে কেমন যেন একটা জোর এসেছিল। আগন্তুক মাঝি বৈঠায় হাত দিয়ে হ্যাচকা টান মেরে নৌকাটাকে নদীর বিপরীতে ঘুরিয়ে দিলেন। তারপরেই প্রাকৃতিক দানবকে উপেক্ষা করে দমকা হাওয়ায় দুলতে দুলতে
বুক ভরা ভয় এবং আতঙ্ক নিয়ে নদীর ওপারে রওনা হয়ে গেল। মাঝ নদীতে জল একটু যেন শান্ত, হঠাৎ যেন ধীরে ধীরে প্রকৃতিও শান্ত হয়ে এলো। কোথায় সেই ঝড়, কোথায় সেই অঝোর বৃষ্টি? ধীরে ধীরে সব কেমন যেন কমে আসছে। শম্ভু মনে মনে ভাবল, এ যেন সাক্ষাৎ ভগবান। প্রথমে নৌকার দেখা, তারপর নৌকার ওপরে এই আগন্তুক। এই আগন্তুক আসার পর থেকেই সবকিছু যেন ইতিবাচকভাবে ঘুরতে থাকলো। ঘরে পৌঁছানোর আশা একরকম ছেড়েই দিয়েছিল শম্ভু। হঠাৎ করে যেন তার উপরে ভগবান সহায় হয়েছে। এবার বাড়ি ফিরে শুধু মাকে সুস্থ করতে পারলেই হলো। মাথা নিচু করে শম্ভু এই কথাগুলি ভাবছিল। ও বাবু, এত চিন্তা কি করছেন? না, এমনি কিছু না, শুধু মনে মনে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ মুখে আমার কাছে কোনো শব্দ নেই আপনাকে ধন্যবাদ জানানোর। আমি হয়তো ভেবেছিলাম যে আজকে রাতে আর বাড়ি ফেরা হবে না, কিন্তু এখনো একটা সংশয় আমার মনে রয়েছে। মনে মনে ভগবানকে ডাকছি যেন মাকে গিয়ে এবারের মতো সুস্থ করতে পারি। বড় গাফিলতি করেছি। চিন্তা নেই বাবু, একদম চিন্তা নেই। আগন্তুকের এই কথাটা এতটাই সপ্রতিভ শোনালো, শম্ভু মুগ্ধ হয়ে আগন্তুকের দিকে তাকাতেই হঠাৎ বিদ্যুৎ ঝলকের আলোয় দেখল আগন্তুকের জায়গায় এ যেন একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। কতটা যে ভয় পেয়েছে সেটা বলে বোঝাবার কোনো ভাষা নেই। যদি তার জায়গায় কোনো বয়স্ক লোক থাকতো তাহলে সে এই মুহূর্তে যে হার্ট ফেল করত সেই বিষয়ে সন্দেহ নেই। এটা কি দেখলো সে? সেটা বুঝে উঠতে উঠতেই আগন্তুক বলল, চিন্তা নেই বুঝলে বাবু, চিন্তা নেই। তুমি বাড়ি ফিরে দেখো তোমার মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই বলে রাখলাম, আমার কথা মিলিয়ে নিও। আগন্তুকের কথায় শম্ভু স্তম্ভিত ফিরে পেল। মনে মনে ভাবল, সারাদিন খুব পরিশ্রম হয়েছে, হয়তো সেজন্যই একটু ভুল দেখেছি। আর তার সাথে মুগ্ধ হয়ে বলল, যদি তাই হয় কাকা, এরপরে তোমার সঙ্গে যখন দেখা হবে না, তোমাকে এক সের দই খাওয়াবো। নিজের ছেলে মনে করে ওইটুকু গ্রহণ করো। আগন্তুক কেমন যেন তাচ্ছিল্যের হাসি হাসলেন, যেমন কোনো বাচ্চার কথা শুনলে তার বাবা যেভাবে হেসে ওঠে, যেন সে না বুঝে কিছু অবাস্তব কথা বলেছে। প্রকৃতি এখন সম্পূর্ণ শান্ত। দূরে পূব আকাশের দিকে তাকিয়ে শম্ভু দেখতে পেল হালকা লাল আলোর ছটা। তার মানে কি ভোর হয়ে গেল? নিন বাবু, চলে এসেছে আপনার এই পাড়ে। আমার কর্তব্য শেষ, এবার আমার ছুটি। কাকা, তোমার সাহায্যের যদিও কোনো প্রতিদান হয় না, তবু আমি বলবো অন্তত এই মুহূর্তে তোমার পারিশ্রমিকটুকু রাখো। না না বাবু, ওসবের দরকার পড়বে না। আমি লোককে সাহায্য করতে পারলেই খুব খুশি হই। আপনি আসুন আসুন, আর দেরি করবেন না। আসুন, বাড়ি গিয়ে দেখবেন আপনার মা নির্ঘাত সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। যান যান যান। আগন্তুকের কথার মধ্যে শম্ভু মুগ্ধতা লক্ষ্য করল। ভীষণ ভালো একটা অনুভূতি নিয়ে নৌকা থেকে নেমে এসে বাড়ির দিকে পা বাড়ালো। বেশ অনেকটা দূরে গিয়ে যেখানে জঙ্গলের ফাঁকে পথ বাঁক নিয়েছে, সেখানে দাঁড়িয়ে একবার পেছনে ঘুরে দেখল কেউ নেই। পুরো নদীটা একদম ফাঁকা, না কোনো নৌকা, না কোনো মানুষের ছাপ আছে। এরই মধ্যে মাঝি কোথায় গেল? শুধু একটু অবাক হলো, কিন্তু ঘরে যাওয়ার আনন্দে শম্ভুর মন যেন ছটফট করছে।
বাড়ি গিয়ে অবাক হয়ে গেল শম্ভু। তাজ্জব ব্যাপার, আগন্তুকের কথা অদ্ভুতভাবে মিলে গেল কি করে? মা সম্পূর্ণ সুস্থ। বাবা জানালেন হঠাৎ কাল মাঝরাত থেকে মা সম্পূর্ণ সুস্থ বোধ করছে। এ যেন জাদু বলে কেউ পরিস্থিতি হঠাৎ বদলে ফেলেছে। যেরকম ভাবে শম্ভু অবাক হচ্ছে, সেরকম ভাবে রাতে তার বাবাও অবাক হয়েছিল। কোনো ডাক্তার বুদ্ধি ছাড়া সম্পূর্ণ সুস্থ। শম্ভু মনে মনে ভাবল ওনার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, যেটা সাধারণ মানুষের মধ্যে সচরাচর থাকে না। বিকেলের দিকে তাপসের বাড়িতে খবর নিয়ে নদীর পাড়ের দিকে হাঁটতে বেরিয়েছিল শম্ভু। আবহাওয়া বেশ পরিষ্কার। খেয়াঘাটের কাছে গিয়ে একটা অবিচ্ছিন্ন ভিড় চোখে পড়ল। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? কাছে গিয়ে একটা লোককে জিজ্ঞেস করাতে সে বলল, দেখুন মশাই, খেয়া পাড়াপাড় 2 দিন এখন বন্ধ থাকবে। কেন, কারণটা কি জানতে পারি? আমাদের সবার প্রিয় বলাই মাঝি কাল সন্ধে রাতে মারা গেছে। ভীষণ ভালো মানুষ ছিল উনি। লোকের সাহায্যে ওনার জুড়ি মেলা ভার। এরকম লোক হয় না, বুঝলেন মশাই, হয় না। শম্ভু ভিড় ঠেলে মৃতদেহের দিকে এগিয়ে গেল। রজনীগন্ধার মালা আর সাদা কাপড়ের নিচে মুখটাকে দেখে শম্ভুর চিনতে দেরি হলো না। কান্না তো পাচ্ছে, কিন্তু তার সাথে একটা চাপা ভয়ের উদ্রেক হলো। যদি সন্ধ্যাবেলা মারা গিয়ে থাকে, তাহলে রাতের বেলা তাকে নদী পার করে দিল কে? শম্ভুর ওর দেওয়া কথাটা হঠাৎ মনে পড়ে গেল। যদি মা সুস্থ হয়, তাহলে তার সাথে দেখা হলে তাকে সে 1 সের দই খাওয়াবে। শম্ভু আর নিজেকে ধরে রাখতে পারল না। একটু দূরে একটা বালির ঢিপির ওপরে ধপ করে বসে পড়ল। তার 2 চোখ বেয়ে জল নেমে আসছে। দূরে নদীর দিকে তাকিয়ে সে যেন ওই বলয় মাঝিকে দেখতে পেল। আকাশ বাতাস থেকে একটাই কথা ভেসে আসছে, বাবু, কি বলেছিলাম? তোমার মা সুস্থ হয়ে গেছে তো? 1 সের দই কোথায়? হ্যাঁ? দূর থেকে দৃষ্টি নামিয়ে পথের পাশে তাকাতেই প্রশান্ত চমকে গেল। সেই মেয়েটা হাসি মুখে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পরনের শাড়ি, মেয়েটার চাহনি এতটাই আবেদনকারী যে যে কোনো পুরুষ কুকুপাত হয়ে যাবে। প্রশান্ত জীবনে সেভাবে কোনো নারী সংস্পর্শে আসেনি। আর কিছুক্ষণ এইভাবে দেখলে প্রশান্তর মাথাটাই খারাপ হয়ে যাবে। হঠাৎ ঘুমটা ভেঙে যাওয়াতে প্রশান্ত চোখ রাখল তার ফোনের হোম স্ক্রিনে। ঠিক রাত 1:30 বাজে। বাসটা 34 নম্বর জাতীয় সড়ক ধরে তীরের বেগে ছুটে চলেছে। জানলা দিয়ে বাইরে তাকালে সব ঝাপসা লাগছে। বাইরের ঘর বাড়ি, মাঠ ঘাট সব যেন হুমড়ি খেয়ে পেছন দিকে চলে যাচ্ছে। তবে কোথাও কোথাও বাসটা একটু স্লো হয়ে যায়। মানে এই শহরের মাঝখান দিয়ে যখন পেরোয় তখন একটু আস্তে ধীরেই যায়। কোথাও কোথাও আবার স্টপেজ থাকে, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। কলকাতা শিলিগুড়ি রুটের নাইট সার্ভিস ভলভো বাসগুলো এরকমই হয়। সন্ধে 6টা নাগাদ প্রশান্ত ধর্মতলা থেকে বাসে উঠেছে। রাস্তায় কোনো সমস্যা না হলে এই গাড়ি কাল সকাল 8টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবে। সেখানেই তো প্রশান্তর বাড়ি। মা, বাবা, বোন সকলে অধীর আগ্রহে বসে থাকবে। প্রায় 1 বছর বাদে সে বাড়ি যাচ্ছে বলে কথা। প্রশান্ত বেশ ফুরফুরে মেজাজেই আছে। তার উপর তার মাইনেটা 1 লাফে অনেকখানি বেড়ে গেছে। এইবারে যদি সুযোগ পায় তাহলে বিদিশাকে সে প্রপোজটা করেই ফেলবে। প্রায় অনেক দিন ধরে তাকে দেখেনি প্রশান্ত। হয়তো আগের থেকে
আরো অনেক বেশি সুন্দরী হয়ে গেছে। এই সব কিছুই ভাবছিল প্রশান্ত। হঠাৎ একটা প্রবল ঝাঁকুনিতে তার হুঁশ ফিরে এলো। বাইরে তাকিয়ে দেখলো বাসটি অনেক ধীর গতিতে চলছে। বোধহয় কোনো গর্তে পড়ে কেঁপে উঠেছিল। কোনো এক অজ্ঞাত গ্রামকে পেছনে রেখে বাসটি ধীরে ধীরে এগিয়ে চলেছে। কিছু গাছপালা কালো স্তূপের মতো দুটি বাড়িকে ঘিরে রেখেছে। তার সামনে কিছুটা আগাছা। কিন্তু এ কি? একটি অপূর্ব সুন্দরী মেয়ে এই কালো স্তূপের মাঝে দাঁড়িয়ে আছে, আর বোধহয় প্রশান্তর দিকে তাকিয়ে। ভীষণ মিষ্টি দেখতে মেয়েটিকে। সে ঠিক দেখছে তো? একবার চোখটা ঠিক করে রগড়ে নিল প্রশান্ত। কিন্তু কই গেল মেয়েটা? ততক্ষণে বাসটা অবশ্য তার নিজের গতি ধরে নিয়েছে। সে কালো স্তূপের মাঝে বাড়িটাকে অনেকখানি পেছনে ফেলে এসেছে। প্রশান্ত ভাবতে থাকলো, সে কি ঠিক দেখেছিল? না, চোখের ভুল। এত রাতে এই অন্ধকারে অমন একটা সুন্দরী মেয়ে ওখানে কি করবে? পাগল নাকি? বাসটা আর কিছুক্ষণ চলার পর একটা জায়গায় আবার একটু স্লো হলো। প্রশান্ত বাইরের দিকেই তাকিয়েছিল। সে লক্ষ্য করলো বন্ধ হয়ে থাকা একটা চায়ের দোকান, আর ঠিক তার পাশেই একটি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। সে একই রকম ভাবে তার দিকে চেয়ে আছে। বেশ সুন্দর দেখতে, কিন্তু এত রাতে কি করে সম্ভব? দ্বিতীয়বার তাকে দেখার সুযোগ পেল না প্রশান্ত, কারণ বাসটা ততক্ষণে আবার নিজের গতি ফিরে পেয়েছে। কি মুশকিল! একই মানুষ বারবার বিভিন্ন জায়গায়, ধুস, তাও আবার হয় নাকি? প্রশান্ত ভাবল কদিন যাবৎ খুব গরম পড়েছে, বোধহয় তার জন্যই ভুলভাল কিছু দেখেছে। ধুর, গাড়িটা সাংঘাতিক জোরে ছুটছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো ফারাক্কা ঢুকে যাবে। বাসটা ওখানে কিছুক্ষণ দাঁড়াতে পারে, নেবে মুখে চোখে একটু জল দিয়ে নেবে বলে ঠিক করলো প্রশান্ত। আপাতত একটু ঘুমানোর চেষ্টা করা যাক। কিছুক্ষণ বাদে প্রশান্তর ঘুমটা ভেঙে গেল। বাসটা খুব আস্তে যাচ্ছে। ফারাক্কা চলে এলো নাকি? চোখ মেলে বাইরে তাকালো প্রশান্ত। একটা বিশাল খোলা মাঠ, অনেক দূরে ইন্ডাস্ট্রির আলো ছড়িয়ে যাচ্ছে রাতের কালো মিশমিশে আকাশে। এগুলো দেখতে বেশ ভালো লাগে প্রশান্তর। ছোটবেলা মায়ের সাথে যখন মামা বাড়ি যেত, তখন এরকম দৃশ্য দেখতে তার ভারী ভালো লাগতো। দূর থেকে দৃষ্টি নামিয়ে পথের পাশে তাকাতেই প্রশান্ত চমকে গেল। সেই মেয়েটা হাসি মুখে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, পরনে শাড়ি। মেয়েটার চাহনি এতটাই আবেদনকারী যে যে কোনো পুরুষ কুকুপাত হয়ে যাবে। প্রশান্ত জীবনে সেভাবে কোনো নারী সংস্পর্শে আসেনি। আর কিছুক্ষণ এইভাবে দেখলে প্রশান্তর মাথাটাই খারাপ হয়ে যাবে। আচ্ছা, অন্য অন্য সহযাত্রী কি এই মেয়েটিকে দেখতে পাচ্ছে? প্রশান্ত সেটা দেখার জন্যই একবার সবার দিকে তাকিয়ে দেখে নিল। না, গোটা বাসের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তার মানে সে একাই দেখছে। কিন্তু এ কি? মেয়েটা কোথায় গেল? এই তো এখানেই ছিল। চোখের নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল নাকি? কি সব যে হচ্ছে! গাড়ি ফারাক্কা ঢুকে গেছে প্রায় 10 মিনিট হয়ে গেল। প্রশান্ত চোখে মুখে জল দিয়ে একেবারে সবকিছু সেরেই বাসে উঠে পড়েছে। পথে আরও 2 বার মেয়েটাকে দেখতে পেয়েছে। ঠিক করেছে এবারে সে ঘুমিয়ে পড়বে। একেবারে সকালবেলা যেখানে বাস থামবে সেখানেই সে চোখ খুলবে। কিন্তু রাতটা ঠিক করে কাটলে তো হয়। বাসটি দ্রুত গতিতে শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছে। কতক্ষণ ঘুমিয়েছিল প্রশান্ত ঠিক ঠাউর করতে পারছে না।
হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। সে দেখল বাসটা জলা জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছে, কালো মিশমিশ করছে চারিদিক। দূরে বাসের সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে, কিছু বলাবলি করছে। সে বাস থেকে নেমে দেখল বেশ কিছু লোক বাসের সামনে দাঁড়িয়ে আছে। সে খবর নিয়ে জানতে পারল বাসে কিছু গন্ডগোল হওয়াতে বাস ছাড়তে দেরি হবে। ঠিক হবে তারপরে বাস ছাড়বে, বোধহয় কোনো যান্ত্রিক গন্ডগোল হয়েছে। তাহলে এতক্ষণ কি করবে? বাসের মধ্যে তো এতটা সময় একা বসে থাকা যায় না। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দূরে একটি গাছের পেছনে সে সেই মেয়েটাকে দেখতে পেল। একটা গাছের আড়ালে তার দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই প্রথম প্রশান্ত এতটা সামনে থেকে তাকে দেখল। যাই হোক না কেন, একটা পুরুষকে ভালো মতো ঘায়েল করার ক্ষমতা আছে এই মেয়েটার। তার চাহনিতে যেন আগুন ঝরছে। প্রশান্ত মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। প্রশান্তর মনে হলো সে দিগ্বেদিক জ্ঞান শূন্য হয়ে যেখানে খুশি চলে যেতে পারে যদি এই মেয়েটা তাকে নিয়ে যায়। আর যত রাজ্যের সর্বনাশ এখান থেকেই তো শুরু হয়। ঠিক তাই হলো। মেয়েটা কোনো রকম দেরি না করে বাঁ পাশের যে মেঠো পথটা জঙ্গলের মধ্যে চলে গেছে সে রাস্তা দিয়ে নেমে হাঁটতে শুরু করে দিল। আর প্রশান্ত সেই মেয়েটিকে লক্ষ্য করে তার পেছন পেছন হাঁটতে শুরু করলো। এ চলার যদি কোনো শেষ না হয় তাহলে প্রশান্ত বেশ খুশি হবে। যতদূর সম্ভব এই মেয়েটা তাকে নিয়ে যাক, সে যেতে রাজি আছে। কেউ তাকে আটকাতে পারবে না। অদ্ভুত এক মাদকতার ঘোরে প্রশান্ত সেই মেয়েটির পেছন পেছন হাঁটতে থাকলো। প্রশান্ত একবার ভাবল মেয়েটিকে ডেকে জিজ্ঞেস করা যাক সে এত রাতে কোথায় যাচ্ছে, কেনই বে একা সে বেরিয়েছে। যেমন ভাবা তেমন কাজ। সে সঙ্গে সঙ্গে ডাক দিল মেয়েটাকে, এই যে শুনতে পারছেন? আরে দাঁড়ান দাঁড়ান। কোনো সাড়াই পেল না প্রশান্ত। একই রকম ভাবে হেঁটে চলল মেয়েটা। অঘোর অন্ধের মতো মেয়েটির পেছনে চলতে চলতে প্রশান্তর হঠাৎ মনে হলো ওই বাসটাকে ফেলে সে অনেক দূর এগিয়ে চলে এসছে। কিন্তু এই মেয়েটাই বা একা কত দূর যাচ্ছে? কি সাহস মেয়েটার! তাকে ফেলে যাওয়াটাকে ঠিক হবে এইভাবে? প্রশান্ত কিছুতেই ওই মেয়েটার নেশা ত্যাগ করতে পারছে না। তার মন চাইছে সে বাসের দিকে চলে যায়, কিন্তু সে মেয়েটিকে ছেড়ে যেতেও চাইছে না। অথচ কতক্ষণ সময় পেরিয়ে গেছে তার সেই হুঁশটুকু নেই। পথ অত্যন্ত দুর্গম, মেঠো পথ এবং চারিদিকে জঙ্গলে ভরা। প্রশান্তর ভয়ে ডর কোনো অনুভূতি তখন কাজ করছে না। সে শুধু কোনো মতে যেন মেয়েটিকেই পেতে চায়। রাস্তাটা সামনে গিয়ে ডান দিকে অনেকখানি বাঁক নিয়েছে। মেয়েটি রাস্তাকে অনুসরণ করে সেই দিকে বাঁক নিয়ে হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। প্রশান্ত দেখল মেয়েটা তার সামনে দিয়ে ডান দিকে গেছিল, কিন্তু এখন এই মুহূর্তে সেখানে কেউ নেই। সে একা, সে একমাত্র একা ওই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। সে ভারী অবাক হয়ে গেল। তার সাথে চারিদিকে সে একবার দেখে নিল, কিন্তু না, মেয়েটা কোথাও নেই। এই নির্জন জঙ্গলের রাস্তায় সে একমাত্র একা দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে একরাশ ঝিঝি পোকার ডাক। এতক্ষণে তার হুঁশ এলো। সে অনুভব করল বাসটি খারাপ হয়ে গেছিল এবং যেখানে খারাপ হয়েছিল সেখান থেকে প্রায় সে অনেকখানি পথ হেঁটে চলে এসেছে। এবার তাকে একাই ফিরতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে পথের আগা পাঁচতলা তার আর কিছুই মনে নেই। কিভাবে এসেছিল, কোথা দিয়ে এসেছিল এবং কিভাবে তাকে ফিরতে হবে এই বিষয়ে তার আর কোনো ধারণাই নেই। কি করা যায় এখন? পথ অত্যন্ত দুর্গম এবং গভীর জঙ্গলে ভরা এই পথে হিংস্র জন্তু জানোয়ারের থাকাটা অবাক করার বিষয় নয়।
প্রশান্ত এতক্ষণে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। দেরি না করে যেদিক থেকে সে এসেছিল সেই দিক ফিরে প্রাণপণে হাঁটতে শুরু করলো। কোনো মতে বাসের সামনে চলে যেতে পারলে হয়তো এই যাত্রায় সে বেঁচে যাবে। কিন্তু মেয়েটা কোথায় গেল? এই দুর্গম জায়গায় সে অনেক রকম বিপদে পড়তে পারে। কিন্তু তাকে বাঁচাতে গেলে প্রশান্তর হয়তো আর বাড়ি ফেরা হবে না। এই ধরনের কিছু কথা ভাবতে ভাবতে সে যতটা দ্রুত সম্ভব হেঁটে চলল। যেদিক থেকে এসেছিল সেই দিকেই হেঁটে চলল। অদ্ভুত ব্যাপার হলো, সে অনেকটা হেঁটে ফেলল, কিন্তু যেখানে বাসটা দাঁড়িয়েছিল সেই জায়গায় পৌঁছাতে পারল না। আদেও এই রাস্তাটাই কি ছিল সে বিষয়ে প্রশান্তর যথেষ্ট সন্দেহ আছে। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। আরও খানিকটা হেঁটে আসার পরে রাস্তার সামনের দিকে দুটি ভাগে ভাগ হয়ে গেছে। কোন দিক থেকে এসেছিল এই ব্যাপারে সে কিছুই ঠাউর করতে না পেরে সে ঠিক করলো বাঁ দিকেই যাবে। যেমন ভাবা তেমনি কাজ। আর এক মুহূর্ত দেরি না করে বাঁ দিকের পথে প্রশান্ত পা বাড়াতেই হঠাৎ অনুভব করলো তার পিছন দিক দিয়ে কে যেন দ্রুত বেগে রাস্তার একদিক থেকে আরেক দিকে সরে গেল। এবং যেটা ঘটলো সেটা এতটাই দ্রুত ঘটলো যে পেছন দিকে ঘুরে দেখলো রাস্তায় একটা কুকুরও নেই। এতটা দ্রুত বেগে কেউ যে চলে যেতে পারে এই বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। এমনকি কোনো জীবিত প্রাণী এভাবে চলে যেতে পারে বলে তার মনে হয় না। হয়তো কেউ ছিলই না। মেঠো রাস্তার মাঝে এই পরিবেশে সে একটা নিছক কল্পনা করেছে মাত্র। আর দেরি না করে সে ওই বাঁ দিকের পথ ধরে হাঁটতে শুরু করলো। যতটা তাড়াতাড়ি সম্ভব সে হাঁটছে। পথটা কিছুটা দূরে গিয়ে আবার বাঁ দিকে ঘুরেছে। প্রশান্ত এগিয়ে গিয়ে বাঁ দিকে ঘুরতেই সোজাসুজি রাস্তার ঠিক মাঝখানে একটু দূরে একটি মানুষকে দেখতে পেল। তার দিকে পেছন করে রাস্তার ঠিক মাঝখানে বসে আছে। প্রশান্তর মনে হঠাৎ করে একটু সাহসের উদয় হলো। সে একটু আগ্রহ দেখিয়ে এগিয়ে গেল রাস্তার ঠিক মাঝখানে। কে আপনি? এত রাতে এখানে কি করছেন? বলতে বলতে প্রশান্ত ধীরে ধীরে ওই মানুষটির দিকে এগিয়ে গেল। কিন্তু সেদিক থেকে কোনো সাড়াই আসছে না। যত কাছাকাছি যাচ্ছে প্রশান্ত বুঝতে পারছে সেটি আসলে একটি মেয়ে। সে কিছু একটা করছে। ওই দিকে ঘুরে মাটি খোঁড়ার মতো একটা আওয়াজ আসছে প্রশান্তর কানে। এতক্ষণ ধরে এত কিছু হওয়ার ফলে এবারে প্রশান্ত সাংঘাতিক রেগে গেল। রীতিমতো যথেষ্ট বিরক্ত হয়ে সে দ্রুত ওই মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটার অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল। প্রশান্ত হঠাৎ তার পেছন দিকে একটি কালো ছায়া রাস্তার এদিক থেকে ওই দিকে সরে যেতে দেখল। কিন্তু এসব ব্যাপারকে উপেক্ষা করে ধীরে ধীরে মেয়েটির কাছাকাছি গিয়ে আস্তে করে মেয়েটির পিঠে হাত রাখল। আর ঠিক তখনই মেয়েটি ঘুরে তাকালো তার দিকে। কি বীভৎস রূপ! তার বীভৎস রূপ দেখে প্রশান্ত রীতিমতো প্রায় 10 হাত পিছনে ছিটকে চলে গেল। এরকম ভয়ঙ্কর রূপ সে কখনো দেখেনি। মেয়েটিকে চিনতে প্রশান্তর একবারও ভুল হয়নি। এই মেয়েটি সেই মেয়েটাই যাকে এতক্ষণ ধরে প্রশান্ত পথের মাঝে বারবার দেখতে পেয়েছে। কিন্তু তার একই রূপ। চোখ দুটি সাদা এবং মনেহীন। শরীর এবং মুখের চামড়া দেখলে মনে হয় এই মুখ কোনো জীবন্ত মানুষের হতেই পারে না। দীর্ঘদিন আগে মৃত কোনো শরীরের চামড়া ঠিক যেমন দেখতে হয়, এই মেয়েটির দেহের রং ঠিক ওরকমই। প্রশান্তর উঠে পালাবার মতো আর ক্ষমতা রইল না। কোনো মতে উঠে দাঁড়িয়ে সে ঘুরে মেয়েটির দিকে তাকাতেই লক্ষ্য করল সে খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এতটা আস্তে এগোলে হয়তো প্রশান্ত প্রাণে বেঁচে পালাতে পারবে। প্রশান্তও ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো। যতটা সম্ভব পারল প্রশান্ত নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে চলল। কিছুটা দূরে যাওয়ার পর প্রশান্ত পেছন দিকে ঘুরে একবার তাকালো। দেখলো সেই মেয়েটি
ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে এবং দেখতে দেখতে মেয়েটি হঠাৎ কোনো একটি জাদু বলে নিমেষের মধ্যে একদম ছিটকে তার মুখের সামনে চলে এলো এবং এত সামনে থেকে তার সেই বিভৎস মুখ দেখে প্রশান্তর গলা থেকে একটি আর্তনাদ বেরালো। আর ঠিক তখনই হঠাৎ করে একটি অচেনা লোকের আওয়াজে তার ঘুম ভাঙল। আরে দাদা, ও দাদা, অনেকক্ষণ ধরে দেখছি আপনি ঘুমিয়েই যাচ্ছেন। প্রথমে ভাবলাম আপনাকে ডাকবো না, তারপর ভাবলাম শিলিগুড়ি তো সামনেই, এরপরে তো আর বাস দাঁড়াবে না, তাই আপনাকে ডেকে দিলাম। কাল রাতে আপনাকে তো অনেকবার বাস থেকে উঠতে নামতে দেখলাম। সেই যে ফারাক্কা থেকে বাসে উঠেছেন তারপর থেকে আর নামছেন না, ঘুমোচ্ছেন তো ঘুমিয়েই যাচ্ছেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ ভয় পেয়েছেন। কোনো কি ভয়ঙ্কর স্বপ্ন টপ্ন দেখলেন নাকি? না, আসলে শরীরটা একটু খারাপ, তাই হয়তো একটু গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল 9টা নাগাদ বাস শিলিগুড়ি পৌঁছে গেল। কাল রাতের এই স্বপ্ন দেখার মানেটা কি প্রশান্ত কিছুই বুঝতে পারল না। না বোঝাই ভালো। কেন, কি কারণ, এই বিষয়ে প্রশান্তর কোনো আগ্রহই রইল না। যা দেখেছে তা স্বপ্নের মধ্যেই বিলীন হয়ে যাক। আর সে কোনোভাবে সেই বিষয়ে কোনো কিছুই জানতে বা শুনতে কিছুই চায় না। বাড়ি গিয়ে কদিন বেশ জমিয়ে একটু বিশ্রাম নিতে হবে। শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে, আর তার সাথে মনটাও। দাও হে কিশোরী একটা সিগারেট। যা বৃষ্টি বাদলা শুরু হয়েছে তাতে ঠান্ডার আমেজটা বেশ জমিয়ে পড়েছে। খাই একটা সিগারেট। আরে নাও না বিভূতি, কেন? তা বলছি, এই বৃষ্টি বাদলের দিনে একটু তারানাথের বাড়ি গেলে কেমন হয়? গিয়ে তো কোনো লাভ নেই। তুমি বেফাস কথা বলবে আর তারানাথ ফুঁসে উঠবে। তোমার মুখে যে কিছুই আটকায় না। আরে না না, এইবারে আর তেমন কিছু বলবো না। ওনার প্রতিটা কথাই আমি খুব বিশ্বাস করি। চলো হে, আর দেরি না করে চলো। কিশোরীর কথা শুনে আমি হতবুদ্ধি হয়ে গেলাম, কেননা কিশোরী ঠাকুরমশাইকে বিশ্বাস করে এইটাও আমার কাছে মনে হলো অবাক করা কাণ্ড। যাই হোক, বাসটামে ভিড় থাকার দরুন আমরা দুটিতে মিলে হাঁটার সিদ্ধান্ত নিলাম। আর গলির মুখে প্রবেশ করতে গিয়েই গুমটি থেকে 8 পয়সার পাসিং শো কিনে নিয়ে সোজা চলে গেলাম। গিয়ে দেখি ঠাকুরমশাই ওনার বাড়ির উঠোনে বসে সিগারেট খাচ্ছেন। আমাদের আসতে দেখে তিনি নেমে গিয়ে এসে আমাদের বললেন, তোমরা যে এই বাদলার দিনে আসবে সেই কথা আমার খুব মনে হচ্ছিল। তাই বাদলার দিনে নিশ্চয়ই গল্প শোনার জন্যই এসেছো? হ্যাঁ, মূল উদ্দেশ্য সেটাই, কিন্তু তাছাড়াও আরেকটা কারণ আছে। এই যে প্রতিবার আমরা আসি আপনার সঙ্গে দেখা করতে। ঠাকুরমশাই এখানে দাঁড়িয়ে কি করছিলেন? এই সময় ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ভিজলে যে আপনার শরীরটা খারাপ হবে। আমার আবার শরীর খারাপ? হাসালে কিশোরী। এই আমি এককালে পথে পথে ঘুরে বেরিয়েছি কত, আর এই আমি 60 ছুঁয়ে চলে এসেছি বার্ধক্যের গোড়াতে। সে যাই হোক, আজকে খুব সুন্দর আমেজ। চলো ভিতরে গিয়ে বসি। তোমাদের জন্য একটা ভালো গল্প মাথায় এসেছে, ওইটাই মনে মনে ভাবছিলাম। তারানাথ আর কোনো কথা না বলে ভিতরে চলে গেল। গল্প শোনার লোভে আমাদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তারানাথ চারিকে পরোটা আর আলু ভাজার ফরমাশ দিল। তারপর আমাদের দিকে হেসে বলল, সব সময় কি আর মুখে মুড়ি রুচবে? তাই আজকে কিছু আলাদা জলযোগ হোক। আমিও জব করার পর থেকে খিদের একটা তাগিদ অনুভব করছিলাম। যাক, এইবার তোমাদের গল্প বলা শুরু করি। তার আগে আমার একটু তামাকটা সেজে আনা দরকার। তামাকের কথা বলতে না বলতেই চারি এসে তামাক ধরিয়ে নিয়ে উপস্থিত হলো। তারানাথ আর দেরি না করে হুকোটা মেয়ের কাছ থেকে নিয়ে বলতে শুরু করলো, সবার আগে আমাকে বলো, তুমি কি এই যে ভর হয় এই সম্বন্ধে কিছু জানো? ভর? হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে, কিন্তু না, বিশ্বাস হয় না। কিশোরীর কথা শুনে তারানাথ বলল, আমার এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, আর সত্যি দেখেছিলাম
দেবীর ভর। আমার তখন কলকাতার মটলেনেই বাস, ব্যবসার দারুণ রমরমা চলছে। দেবীর ওই ভর দেখে আমি বেশ ভয় পেয়েছিলাম। একটা ষোড়শী মেয়ের উপর কার ভর হয়েছিল জানো? সমস্যারে প্রশ্ন করলাম, কার তারানাথ? দেবী ধূমাবতীর, দশম মহাবিদ্যার সপ্তম দেবী। আমাদের তন্ত্রশাস্ত্রে একমাত্র সর্বত্যাগী সাধকরাই শ্মশানে তার সাধনা করতে পারে। এই কথাটা বলার সাথে সাথেই চারি খাবারের থালা নিয়ে এলো, আর সেই সাথেই হঠাৎ করে কই যেন করাত করে বাজ পড়ল। হু হু করে বাতাস বইতে লাগলো। অতি দূর থেকে শুনতে পেলাম কাকের শব্দ। আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। তারানাথ উঠে জানলাটা বন্ধ করে বলল, আজ থেকে প্রায় বছর 10 আগে আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন। ভদ্রলোকের নাম অখিলেশ চৌধুরী। আমি তখন সবে খদ্দের দেখা শেষ করে সন্ধ্যার আহ্নিক করব বলে দরজা বন্ধ করছি। ওই সময় দেখলাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এক ভদ্রলোক চটি পায়ে আমার দরজার কাছে এসে দাঁড়ালেন। আমি তাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তিনি আমাকে বললেন, ঠাকুরমশাই, আমি অনেক দূর থেকে এসেছি, আমার যে বড়ই বিপদ। সাধারণ অন্য কেউ হলে তাকে আমি না করে দিতাম, কিন্তু এই ভদ্রলোককে দেখে আমার কেমন যেন মনে অমঙ্গলের অনুভূতি হলো। তাই তাকে ফিরিয়ে দিতে পারলাম না। আমি তাকে ভিতরে আসতে বলে আমার বৈঠকখানার ঘরে বসার জন্য অনুরোধ করলাম। তিনি ওই সবের ধার দিয়েও গেলেন না। আমাকে কাঁদো কাঁদো কণ্ঠে শুধু বললেন, আমার সাথে এক্ষুনি চলুন ঠাকুরমশাই, আমার মেয়ে সুলতা বুঝি আর নেই, দয়া করে চলুন। আমি যে আমার মেয়েকে হারিয়ে ফেললে আর বেঁচে থাকতে পারবো না ঠাকুরমশাই, দয়া করে চলুন। কথাটা বলেই তিনি কাঠের চৌকাঠে পা দিয়েই হড়কে পড়লেন। আমি গিয়ে তাকে ধরলাম। তারপর ওনাকে গামছা দিয়ে মাথা মুছিয়ে বসিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিলাম, আর বলিহারি ভাগ্য তখনই যে ওনার সাথে বেরিয়ে পড়ব সেই উপায় নেই। বৃষ্টি তখন দ্বিগুণ জোরে পড়তে শুরু করেছে। আমি ওনার সামনে তক্তপোষে বসে বললাম, ব্যাপারটা কি বলুন তো? আমার মেয়ে সুস্থ নেই ঠাকুরমশাই। এই দেখুন না, ও যে আমাকে খুন করবে বলে বদ্ধপরিকর হয়ে উঠেছে। এখন আমার কি করণীয় ঠাকুরমশাই? দেখলাম ওনার ঘাড়ের কাছে আঁচড়ের দাগ স্পষ্ট। আমি এও দেখলাম একটা পাখির পালক ওনার জামার সাথে লেগে আছে। হাত দিয়ে তুলে দেখি পালকটা আর কারোর নয়, কাকের পালক। সেই দেখে উনি হাউ হাউ করে কেঁদে উঠে বললেন, আমার ওই একমাত্র মেয়ে, দিন কতক ধরে সে কিসব করছে ঠাকুরমশাই। আর সব থেকে বড় কথা, মেয়ে যে ঘরে একা শোয়ে, সেই ঘরে একটা শুকিয়ে যাওয়া গাছের ডালে ঝাঁকে ঝাঁকে কাকের সারি বসে আছে। অষ্টপ্রহর তাদের ওই কা কা চিৎকার আমাকে যে পাগল করে দেবে। চলুন না আমার সাথে ঠাকুরমশাই, আমার যে আর অপেক্ষা করতে কষ্ট হচ্ছে। দাঁড়ান দেখি বৃষ্টিটা থেমেছে কিনা। দরজা দিয়ে উকি মেরে দেখলাম বৃষ্টির বেগ আগের তুলনায় কিছুটা কমে এসেছে, কিন্তু পথের ওপর পায়ের চেটো অবধি দারুণ জল জমেছে। আমি ভিতর থেকে পাঞ্জাবি আর ধুতিটা পরে, কপালে লম্বা মন্ত্রপুত তিলক কেটে, কাঁধে ঝোলা নিয়ে ওনার সাথে জল পাড়িয়ে চলতে শুরু করলাম। গলির মুখটা তখন নিরেট অন্ধকার। দুইজন মিলে একটি ছাতাতেই কোনো ক্রমে বৃষ্টির হাত থেকে মাথা বাঁচিয়ে চলতে চলতে সড়কে এসে পৌঁছলাম। আর ভাগ্য ভালো একটা ট্রাম পেয়ে গেলাম। মাঝে মধ্যেই করাত করাত করে বাজ পড়ছিল। অখিলেশ বাবুর বাড়ি হলো গিয়ে বঙ্কিমচন্দ্র স্ট্রিটে। ওইখানে নেমে আমরা যেই বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম,
সেই বাড়ির একেবারে কার্নিশে একটা মেয়ে দাঁড়িয়েছিল। বললে বিশ্বাস করবে না, মেয়েটি পরেছিল সাদা থান, আর তার চুলগুলো এলো মেলো হাওয়াতে উড়ছিল। মাথার ওপর চক্রাকারে উড়ছে কয়েকটা কাকের দল। আর ওই মেয়েটা অট্টহাসি করে বলছে, আমি এই বাড়ির সকলকে মেরে তারপর ক্ষান্ত হব। আমার কোপ থেকে তোরা কেউ রেহাই পাবি না। বাড়ির ভিতর থেকে কান্নার রোল ভেসে আসছিল। এও দেখলাম জানলা থেকে কার্নিশে উঁকি মেরে একজন স্ত্রীলোক কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। ছাতা মাথায় নিয়ে আমি ওই কার্নিশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকেই তাকিয়ে আছি। ওই কার্নিশ থেকে যদি ওই মেয়েটা একবার পিছলে পড়ে, তাহলে আর দেখতে হবে না, মৃত্যু নিশ্চিত। আমার পাশে দাঁড়িয়ে অখিলেশবাবু দেখছিল সব কিছু। তিনি ভয়ে আতঙ্কে এতটাই জর্জরিত যে তাঁর মুখ থেকে একটা টু শব্দ অবধি বেরোচ্ছে না। তবে কান্নার কারণটা অন্য। কি কারণ ঠাকুরমশাই? বিভূতি, ওইটা আমি ভিতরে গিয়ে জেনেছিলাম। ভিতরে পড়েছিল একটা ডাক্তারের মৃতদেহ, আর ওই দেহটার চারপাশে ছিল চাপ চাপ রক্ত। আমি অখিলেশ বাবুকে জিজ্ঞাসা করলাম, এই অবস্থা হলো কি করে? ওই পাশেই এই ডাক্তারবাবুকেই খবর দিয়েছিলাম। তিনি আমার ঘুমন্ত মেয়েকে দেখতে গিয়েছিলেন, আর ওই সময় ডাক্তারকে কাঁপে গলা টিপে তার বুকের মধ্যে দাঁড়ানো নখ ঢুকিয়ে তাকে হত্যা করে। আধ ঘোমটা দিয়ে কথাগুলো বললেন অখিলেশ বাবুর স্ত্রী। আমি আর সময় নষ্ট না করে মা দক্ষিণা কালীর মন্ত্রটা জোরে জোরে পাঠ করতে শুরু করলাম। ওং করাল বদনাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শীর্ষ খর্গ বামাথর্থ করাম্বুজাম অভয়াং বরদান চৈব দক্ষিণোর্থাধো পানিকম। এইটা আমার বহুবার পাঠ করে আহুতি দেওয়ার ফলে সিদ্ধ ছিল। অতি বড় বিপদ উপস্থিত না হলে আমি কখনোই ওই শক্তিশালী মন্ত্রের সাহায্য নেই না। ফলেই আমার এই মন্ত্র পুরোটা পাঠ করার আগেই কাজ শুরু হলো। সিঁড়ি দিয়ে কার যেন পায়ের ধপ ধপ শব্দ ভেসে এলো, আর আমার সামনে সেই ষোড়শী মেয়েটা বৈধব্যের বেশ নিয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু যে শান্ত রূপ ভেবেছিলাম তেমনটা নয়। মেয়েটা মাটিতে বসে পড়ল, আর সে এলো চুল ভর্তি মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে গাঢ়স্বরে বলে উঠল, আমাকে বাধা দিস না, আমি কিন্তু সব কিছু শেষ করে দেব। আমি এইবার এই পরিবারের সকল সদস্যকেই খাবো। এই বাড়িতে বংশের বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। হে প্রিয় সুন্দরী, আয় আয় আয়, তোর এই কোলের শিশুকে আমার কাছে নিয়ে আয়, নতুন মাংসটা খাই, নিয়ে আয়। দেখলাম একটা মেয়ে তার শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ষোড়শী মেয়ের ওই রক্তচক্ষু দৃষ্টি দেখে সত্যি সে এবার ভয় পেল, আর দরজাটা লাগিয়ে দিল দড়াম করে। আমি নিজের হাতে থাকা একটা মালা এইবার এগিয়ে গিয়ে ওই মেয়েটার মাথায় চেপে ধরলাম। মেয়েটা বেশ কয়েকবার চিৎকার করছিল, কিন্তু মন্ত্রের প্রভাবে সে নড়তে পারছিল না। খানিক পরেই সে লুটিয়ে পড়ল। আমি তার হাতে ওই সুযোগে একটা লাল রঙের সুতো দিলাম বেঁধে। তারপর নির্ভয়ে আমি আর বাড়ির 2 জন চাকর মিলে ওই মেয়েটাকে পাঁজা কোলা করে তুলে পাশে একটা ঘর ছিল সেইখানে খাটে শুয়ে দিলাম। তারপর দরজায় লাল রঙের শালু বেঁধে দিয়ে সকলকে বললাম, এই ঘরে আমার অনুমতি না নিয়ে কেউ প্রবেশ করবে না। আমার মন্ত্রের প্রভাব ঘন্টা 2-এর বেশি কিন্তু থাকবে না।
যাই হয়ে যাক, শত ডাকাডাকি করলেও ওই মেয়েটার ডাকে কেউ সাড়া দেবেন না, কারণ এখন সুলতা আপনার মেয়ে নয়, তার উপর অন্য কেউ ভর করেছে। কিন্তু এই সব হলো কি করে? আমি প্রশ্ন করলাম, কিন্তু ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমার 2 হাত ধরে অনুরোধ করলেন অখিলেশ বাবু। তিনি কাঁদো কাঁদো সুরে আমাকে থেকে যেতে বললেন। আসলে ওই দিনটা ছিল কৃষ্ণা চতুর্থী। আমিও এইখান থেকে চলে যাওয়াটা ঠিক মনে করলাম না। তিনি আমাকে বললেন, আসলে আমার বড় মেয়ে কনকলতা, যার কোলে সন্তান দেখলেন, তার বিয়ে দিয়েছিলাম হরিগঞ্জ গায়ে। সেইখানে সে পোয়াতি হবার 8 মাসের মাথায় আমার স্ত্রী বায়না করলো তাকে বাপের বাড়িতে নিয়ে আসতে হবে। এই সময় নাকি মেয়েরা বাপের বাড়িতেই থাকতে চায়। তা আমার ছোট মেয়ে আর ওই আমার স্ত্রীকে রেলগাড়িতে পাঠিয়ে দিলাম আজ থেকে প্রায় 1 মাস আগে। কিন্তু সেখান থেকে ফিরে আমার ছোট মেয়েটার মধ্যে অদ্ভুত ভাব লক্ষ্য করতে দেখলাম। তার বেশভূষা হঠাৎ করেই দেখলাম একদম অন্যরকম হয়ে গিয়েছে। সে একদিন সাদা শাড়ি পরে সন্ধ্যার অন্ধকারে আমার স্ত্রীর সামনে হেসে দাঁড়ালো, আর আমার স্ত্রী সন্ধ্যায় তুলসী মঞ্চে দীপ দিচ্ছিল। সে ছোট মেয়ের ওই রূপ দেখে আর্তনাদ করে ওঠে। তার হাত থেকে প্রদীপ, ধূপ ইত্যাদি সব কিছু পড়ে যায়। তারপর আবার একদিন আমার ছোট মেয়ের পাশেই আমার স্ত্রী শুয়ে আছে। মাঝরাতে তার গলার টুটি চিপে ধরলো সুলতা। সে অদ্ভুত অদ্ভুত মন্ত্র আওড়াচ্ছিল। কথার উপর কথা বলে উঠলেন অখিলেশ বাবুর স্ত্রী। তিনি তারপর আমাকে মন্ত্রটা পড়ে শোনালেন, যেটা আমার মতো সাধকের শুনেই বুকটা ধরাস করে উঠল। উনি এও বললেন, ঠাকুরমশাইয়ের মেয়ের যখন ভর হয় তখন সে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা মন্ত্র পড়েই যায়। আর দিন কতক ধরে থেকে যেন একবার কাক দিবা নিশি ডেকেই চলেছে, এর থেকে আমাকে বাঁচান ঠাকুরমশাই, এর থেকে আমাকে বাঁচান। সেই কথা শুনেই 2 2 4 করে নিলাম। মন্ত্রটা আর কাক এই 2 মিলে যখন গণনা করলাম, তখন দেখলাম যে ওই মেয়ে তথা এই বাড়ির উপর ধূমাবতীর নজর পড়েছে। আমি আর 1 মুহূর্ত দেরি করলাম না, বললাম, দেখুন, এটা হচ্ছে ধূমাবতী দেবীর কোপ দৃষ্টির ফল। এই দেবীর পূজা গৃহে হয় না, আর সর্বত্যাগী ব্যক্তি ছাড়া ওই দেবীর কাছে কেউ যদি যায় তাহলে তো দেবী ক্রুদ্ধ হবেন। ভালো করে মনে করে দেখুন তো, আপনার মেয়ের আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? অখিলেশ বাবুর স্ত্রী চিন্তা করে বললেন, এইটুকুই মনে আছে ঠাকুরমশাই, আমাদের চলে আসার দিন হরিগঞ্জ গ্রামে বিকেলের দিকে আমার মেয়ে কী কারণে একটা পুকুর ঘাটে গিয়েছিল। খুব সম্ভবত স্নান করতেই গিয়েছিল, আর ডান দিকের পথটা ধরেছিল। ডান দিকের পথ ধরে তো কেউ যায় না মা। বোন ওইখানে কেন গিয়েছিল আমাকে আগে তো বলতে পারতে। কথাটা অকস্মাৎ দরজা খুলে কনকলতা বলে ওঠে। আমি তার মুখে ভয় দেখলাম। তারপর জিজ্ঞাসা করলাম, কেন, ওইখানে কি আছে? পুকুর ঘাটে যাওয়ার 2টি পথ আছে আমাদের গ্রামে। সকলে বাম দিকের পথটাই ব্যবহার করে, আর ডান দিকের পথটা ভালো নয়। একটা বড় মন্দির আছে যেখানে মা ধূমাবতীর একটা খন্ড বিগ্রহ রয়েছে। ওই জায়গাটা দিয়ে পুকুর ঘাটে যাওয়া যায়, কিন্তু ওখান দিয়ে যে গেছে শেষে পাগল হয়ে গেছে, আমার নিজের চোখে দেখা। বুঝলাম, তাহলে তোমার বোন ওই মন্দিরে ঢুকেছিল, তাও আবার অসুচি অবস্থায়, তাই দেবী ক্রুদ্ধ হয়েছেন। কিন্তু আজকের রাত যা দেখছি, তাতে দেবী যে ওই মেয়েটার প্রাণ নিয়ে নেবেন। কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। আমি বেশ কিছুটা ভেবে নিয়ে তারপর বাড়ির বাইরে খোলা জায়গায় যে একটা ভগ্নপ্রায় ঘর আছে, ওইখানে চলে গেলাম। বাড়িটার সব দিক আগে থেকে বন্ধন করে দিলাম, আর মাঝখানে আসন পেতে একতাল মাটি দিয়ে বানিয়ে ফেললাম 1 হাত মূর্তি। আর মূর্তিটা বানাতে বানাতে আমার মুখ থেকে ধূমাবতীর ওই মন্ত্রটাই উচ্চারিত হচ্ছিল। আর মূর্তিটা যখন বানানো শেষ হলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম।
দেখলাম একটা বিধবা বুড়ি বসে আছে কিম্ভূত কিমাকার কাকের ওপর। তখন রাত হয়ে গিয়েছিল অনেক। আমি একটা হাড়ের মালা আর কিছুটা শ্মশান মাটি দিয়ে একটা তিলক বানিয়ে কিছু যন্ত্র বানালাম। আর দূরে দেখলাম বাড়ির ভিতরে লোডশেডিং হলো। ওই পাড়াটা পুরোটা অন্ধকার হয়ে গেছিল। সকলেই ভয়ে চিৎকার করে উঠল। আমি একটা মোমবাতি জ্বালিয়ে শুরু করলাম দেবীর আরাধনা। হাতের কাছে ছিল একটা নরকরটি, যেইটাকে সামনে রেখে তাতে কিছুটা সুরা ঢেলে দিয়ে বটুক ভৈরবকে আহ্বান করলাম, কেননা তিনিই পারবেন একমাত্র এই দেবীর কোপ থেকে রক্ষা করতে। এমন সময় দরজাটাকে কে যেন প্রবল বেগে নাড়তে শুরু করলো। আমি দরজাটা ঈষৎ খুলে দিতেই দেখলাম একজন বাঘ ছাল পরিহিত বিরাট দেহের সাধক আমার সামনে বসে পড়লেন, আর আমার নৈবেদ্য রূপে দেওয়া সুরাটি তিনি আকণ্ঠ পান করলেন। তারপর আমাকে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। এইবার আমি ধূমাবতীর সেই মন্ত্রটা জপ করতে শুরু করলাম। প্রথম দিকে কোনো উপদ্রব হলো না, কিন্তু মন্ত্রটা যখন 50 বার পড়া শেষ করছি তখন কান ঝালাপালা করে দেওয়ার মতো কাকের বিকট শব্দ আমাকে বারবার বিচলিত করতে লাগলো। আর এও দেখলাম দরজার বাইরে অন্ধকারে একজন লাঠি ঠক ঠক করতে করতে আসছে আমারই দিকে। একটা অপার্থিব হাসিতে সমস্ত ঘরটা ভরে উঠল। আমি দেবীকে হাত জোর করে বললাম, দেবী, আপনি দয়া করে ওই নিরপরাধ মেয়েটিকে ছেড়ে দিন। সে যে না জেনে ওইখানে গিয়েছিল। আমি সব কিছু করব, আপনি যা বলবেন। ট্যাক্সি ডেকে নিয়ে এসেছেন। আমি, অখিলেশ বাবু আর ওনার স্ত্রী গাড়িতে উঠে রওনা দিলাম। ওইখান থেকে পৌঁছতেই সময় লেগে গেল প্রায় 40 মিনিট। তবু পথঘাট রাত্রি 1টা হয়ে যাওয়ার দরুন ফাঁকা ছিলই বলা যায়। গাড়ি থেকে নেমেই ওই মেয়েকে আমি আর অখিলেশ বাবু মিলে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিলাম। মেয়েটা আমার কথা মতোই সবকিছু করতে লাগলো, কিন্তু তার চোখ বন্ধ ছিল। তারপর প্রতিমা দেবী তার পরনের ভিজে পোশাক ছাড়িয়ে একটা লাল রঙের তাঁতের শাড়ি পরিয়ে খালি পায়ে ভিজে পৈঠা দিয়ে ধরে ধরে নিয়ে এলো কাছাকাছি একটা শিব মন্দিরে। মন্দিরে একটা বড় শিবলিঙ্গ ছিল। মন্দিরটা এমনিতে ফাঁকাই ছিল, আলো বলতে একটা লণ্ঠন টিম টিম করে জ্বলছিল। আমি মেয়েটাকে বললাম, এই যে মা, এইখানে একটা নীল রঙের মোমবাতি জ্বালিয়ে 7 বার প্রদক্ষিণ করো। মেয়েটা মোম হাতে তাই করলো। আমিও তার সাথে ঘুরে ঘুরে মুখে মুখে বলতে লাগলাম, ওং বটুক ভৈরব, ওং নমঃ শিবায়, ওং বটুক ভৈরব, ওং নমঃ শিবায়। তারপর অখিলেশ বাবুর স্ত্রী প্রতিমা দেবীর কাছ থেকে নিলাম দুধ ভর্তি বড় কলসিটা। এইবার ওইটা সুলতা আমার কথা শুনে পুরোটাই ঢেলে দিল। দুধ দিয়ে অভিষেক শেষ হলে এইবার সকলে প্রণাম করলাম। মহাদেবের মাথার উপর থাকা ঘণ্টাটা নিজে থেকে ঢং ঢং করে বেজে উঠল, আর একটা নীলকণ্ঠ ফুল গড়িয়ে পড়ল মেয়েটির মাথার উপর। তার দেহ থেকে বেরিয়ে যাচ্ছে কালো রঙের ধোঁয়াটা। আমি চোখ বুজে অনুভব করলাম দেবী ধূমাবতী সন্তুষ্ট হয়ে অভয় মুদ্রায় আশীর্বাদ করছেন। মেয়েটাকে ঠিক হয়ে গিয়েছিল, আর বটুক ভৈরবকেই কেন পূজা সন্তুষ্ট করার জন্য দরকার ছিল? হ্যাঁ, তারপর ওই মেয়েটা একদম ঠিক হয়ে গেল। দেবীর তেমনটাই আদেশ ছিল, কেননা 10 মহাবিদ্যার ভৈরবদের সন্তুষ্ট করলেই দেবীরাও সন্তুষ্ট হন, আর মহাদেব তো অল্পেতেই সন্তুষ্ট।
এই কাজ করার ফলে অখিলেশ বাবুর বাড়ি থেকে ওই অভিশাপ সরে গিয়েছিল। আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছিলেন উনি। আমি শেষবার ওনার বাড়িতে একবার গিয়ে একটা সস্তায়ন করে দিয়েছিলাম। তারানাথ গল্প বলা থামালো। কলকাতার মতো এরকম কর্মব্যস্ত শহরেও যে এত কিছু ঘটতে পারে সেই ভেবে অবাক হয়ে গেলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।